আমরা অনেক সময় একটা কথা শুনে থাকি, সেটা হলো মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের ক্ষতি করতে অনেক সময় কিন্তু উদ্যত হয়। এই কথাটা একটা মেয়ে হিসেবে বলতে খুবই লজ্জাজনক লাগলেও এরকম ঘটনা কিন্তু আপনার আমার অনেক সময়ই উপলব্ধিতে হয়েছে। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো না, সেই ঘটনাটা শোনার পরে বা আমি যখন প্রথমবার ঘটনাটা পড়ি, আমার নিজেরও কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছিল এবং খুব রাগও হয়েছিল। কিন্তু এরকম ঘটনা কিন্তু সত্যি আজকের জগতে ঘটছে। রিসেন্ট টাইমে কলকাতায় যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা সবারকে স্তম্ভিত করে দিয়েছে যে এত বড় একটা ক্রাইম ঘটলো কী করে। কিন্তু দেখুন, তারপরেও এখনও কিন্তু প্রচুর প্রচুর মানুষ যেমন রাস্তায় পথে নেমে লড়াই করছেন যাতে বিচার হয়। আবার অন্যদিকে আমরা অন্য ছবিও দেখতে পাচ্ছি, অনেকে আবার এই আন্দোলনকে কটাক্ষও করছে এবং তার মধ্যে কিন্তু অনেক মহিলাও রয়েছে। তো আজকের আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেটাও কিন্তু সমাজের একটা সম্পূর্ণ অন্যরকম কুৎসিত দিককে ইঙ্গিত করে। এবং শুধুমাত্র আপনাদেরকে ঘটনা বলবো তাই নয়, এরকম খারাপ কাজ যারা করে না, তাদের ফল কিন্তু খুব একটা ভালো হয় না, সেটাও কিন্তু আপনারা এই ঘটনার শেষে বুঝতে পারবেন। তো আসুন সকলে মিলে এই ঘটনাটা আমরা শুনি। এবং এই ঘটনাটা না আজকের দিনে খুব রেলিভেন্ট একটা ঘটনা। তো যারাই খারাপ কাজ করছেন বা খারাপ কাজকে সমর্থন করছেন, তাদের কারোর কিন্তু আলটিমেটলি খুব একটা ভালো হয় না, সেটা আপনারা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি, আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, একটা পজিটিভিটি পাবেন এই ঘটনাটা থেকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা মধ্যপ্রদেশ থেকে রিমঝিম লিখে পাঠিয়েছে। রিমঝিম যে ঘটনাটা লিখেছে সেটা কিন্তু ওর নিজের জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনা। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। মধ্যপ্রদেশে কিন্তু প্রচুর বাঙালি থাকে, যারা কিন্তু হয়তো আগের জেনারেশন থেকে থাকে বা 10 বছর 15 বছর ধরে মধ্যপ্রদেশে থাকে এবং সেখানে বিভিন্ন কাজে আর কি বাঙালি অনেকেই যুক্ত আছে। তো সেরকমই একটা বাঙালি পরিবার ছিল এই রিমঝিমের পরিবার। এবং ওখানে ওর বাবা ওর বাবার যখন খুব অল্প বয়স ছিল, উনি কাজের জন্য চলে যান। তো তারপরে রিমঝিমের বাবা তার ফ্যামিলিকেও নিয়ে আসেন এবং ওখানে একটা মোটামুটি বাঙালি পাড়া টাইপের একটা জায়গা ছিল। তো সেখানেই ওরা জমি কিনে, বাড়ি কিনে একদম সেটেল হয়ে যায়। তো রিমঝিমের ছোট থেকে বড় হয়ে ওঠা মধ্যপ্রদেশে। ও বাংলা বলতে পারে এবং লিখতেও পারে, কিন্তু হিন্দিতেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, তো ওখানেই থেকেই ওর বড় হওয়া, স্কুল, কলেজ, এবং তারপরে ওখানেই ওর একটি ছেলের সাথে পরিচয় হয়। সেই ছেলেটিও বাঙালি, ছেলেটি বাঙালি, তার পরিবার একদম ওদের মতোই। তো তার সাথে আলাপ পরিচয় হয় এবং ছেলেটি যখন চাকরি পায় তখন রিমঝিমের সাথে তার বিয়ে হয়ে যায়। এবার রিমঝিম বিয়ে হওয়ার পরে খুব কিন্তু বেশি দূরে যায়নি, ওর যেখানে বাপের বাড়ি তার থেকে মিনিট 10-এর রাস্তা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়িতে ও বিয়ে হয়ে আসার পরে সবাই খুব ভালো। ওর শ্বশুর বাড়িতে ওর শ্বশুর, শাশুড়ি, ওর হাজবেন্ড, ও আর ওর একজন দেওর রয়েছে। এবার খুব ভালো মতোই সংসার চলছে, সব কিছু খুব ভালো চলছে। আর ও শ্বশুর বাড়ির যে মহল্লাটা, যে পাড়াটা আর কি, সেখানে কিন্তু সবাই যে বাঙালি তা কিন্তু নয়। ওখানে মধ্যপ্রদেশের যারা আদি লোকজন তাদেরও বাড়িঘর আছে। আর রিমঝিমদের বাড়ি যেখানটা, সেখানে আশেপাশে বেশিরভাগই বাঙালি।
মানে বাঙালি পাড়া মতো আর কি বলা যেতে পারে। এইবারে যেটা হলো, রিমঝিমের যে শ্বশুরবাড়িতে আর কি বিয়ে হয়ে আসার পরে ওদের বাড়ির ঠিক অপোজিটে একটা বাড়ি ছিল। তো সেইখানে আর কি আশেপাশে লোকেদের সাথে ওর কথাবার্তা হয়, বিভিন্ন ওদের পুজো পার্বণে তাদের বাড়ি যাওয়া, নিজেদের বাড়িতে পুজো আর্চা হলে তাদেরকে ডাকা, একটা মানে বেশ কালচারাল একটা মেলবন্ধন কিন্তু তৈরি হয়। যেহেতু মানে ও যেহেতু বাঙালি পাড়াতেই থাকতো, ফলে আগেও ওর বিয়ের আগেও মধ্যপ্রদেশের কালচার বলুন বা তোদের পুজো আর্চা সব কিছু সম্পর্কে ও জানতো। কিন্তু শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পরে সেই কালচারাল যে একটা মিলমিশ সেটা আরও বেশি হয়। আর এই রিমঝিমের শ্বশুরমশাই তিনি কিন্তু পেশায় উকিল ছিলেন, ঠিক আছে। এবার পেশায় যেহেতু উকিল ছিলেন, তো প্রচুর লোকজনের যাতায়াত ছিল, লোকজন মানে ওর শ্বশুরবাড়ির ফ্যামিলিটাকে খুব সম্মান করত, মানুষজন বিভিন্ন পরামর্শ নিতে আসতো, ইভেন পাড়ায় যদি কারোর বিয়ে থাকা হয় সে বিষয়ে কথা বলতে আসতো, খুব মান্যিগণ্যি করতো আর কি, মোদ্দা কথা। এবারে ঘটনাটা যেটা ঘটলো, ওর বিয়ের কিছু বছর পরে ওর একটা মেয়ে হয়, রিমঝিমের মেয়ে হয়েছে। এবার মেয়েকে তো মানে সবাই ভীষণ ভালোবাসে, মানে ওর শ্বশুরবাড়ির লোকজন তো বটেই, ইভেন পাড়া প্রতিবেশী সবাই আর কি, যেহেতু ফ্যামিলিটাকে সবাই খুব রেসপেক্ট করতো। ওর বাবা ভীষণ হেল্পফুল ছিলেন, মানে রিমঝিমের শ্বশুরমশাই যিনি। তো সেই রেসপেক্টে বাড়িতে এদের একটা বাচ্চা হয়েছে, পাড়ার লোকজন মাঝে মধ্যেই দেখতে আসতো, হাতে করে কিছু নিয়ে আসছে, কিছু একটা খেতে দিচ্ছে, এরকম আর কি লেগেই থাকতো। আচ্ছা, এইটা একটা ব্যাপার। এইবারে আমি অন্য একটা দিকের কথা বলি। রিমঝিমের শ্বশুরবাড়ির পাড়াতে একটা ফ্যামিলি থাকতো, মানে একদম ওদের বাড়ির কাছাকাছি বাড়ি বলা যেতে পারে। এবার সেই বাড়িতে একটা মা মেয়ে থাকতো, ওনার মানে হাজব্যান্ড কয়েক বছর আগে মারা গেছে। তো সেই যে মেয়েটি ছিল, সেই মেয়েটি আর এই রিমঝিমের যে দেওর, সে মানে প্রাইমারি স্কুলের পরে আর কি 6-7 অবধি একই স্কুলে পড়াশুনো করেছে। তারপরে ওর দেওর নিজের মতো পড়াশুনো করেছে, আর এই মেয়েটা নিজের মতো পড়াশুনো করেছে। এবার যেহেতু পাড়ার মেয়ে প্লাস ক্লাস 6 অবধি ও আর ওর দেওর, ওই মেয়েটা দেওর একসাথে পড়াশুনো করেছে, তো ওদের মধ্যে একটা হাই হ্যালো ভাব ব্যাপার ছিল, মানে খুবই ক্যাজুয়াল আর কি, সেটা মানে ফ্রেন্ডশিপও থেকেও কম আর কি। এবার সেটা মানে এরপর এর মাঝখানে কি ব্যাপার ছিল সেটা কিন্তু রিমঝিম জানতো না। এবার রিমঝিম বিয়ের পর থেকে খেয়াল করতো যে ওর দেওর খুব পড়াশুনোয় ভালো, সে খুব কেরিয়ারিস্টিক একটা ছেলে, তার মানে অন্যরকম জীবনে অন্যরকম অ্যাসপিরেশনস আছে, খুবই আর কি জলি আর কি, আর খুবই ভালো, হেল্পফুল, সব দিক থেকে ভালো। আচ্ছা, এবারে ওই যে মেয়েটি ছিল, সেই মেয়েটির মানে ওর বিয়ে হয়ে আসার পরে, রিমঝিম বিয়ে হয়ে আসার পরেই পাড়ায় ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এবার যখন বিয়ে হয় তখন রিমঝিম যেটা শুনেছিল যে ওই মেয়েটা নিজে পছন্দ করে কোন একটা ছেলেকে বিয়ে করেছে। মানে মেয়েটার মায়ের আর কি খুব একটা রাজি ছিল না, তো যেহেতু একমাত্র মেয়ে, মেয়েটার বাবা নেই, পছন্দ করেছে, আর কি আপত্তি করবে। তো মেয়েটার মা তার যতটুকু মানে সাধ্য ছিল, সামর্থ্য ছিল, বিয়ে দিয়েছে। এবার এদিকে তো বিয়ের মানে রিমঝিমের বিয়ের কিছু বছর পরে ওর এক মেয়ে হয়েছে। এবার যেহেতু পাড়ার মধ্যে খুব মিলমিশ ছিল এবং সবাই সবার খোঁজ খবর রাখতো, কার ঘরে কি হচ্ছে না হচ্ছে মোটামুটি সবাই সেটা জানতো। এবার একদিন ওদের পাড়ায় খুব হইহট্টগোল হচ্ছে, তো রিমঝিম তখন ওর মেয়েকে খাওয়াচ্ছিল। তো রিমঝিমও বেরিয়েছে, বেরিয়ে এসে দেখছে যে ওই মেয়েটি, ঠিক আছে, ওই পাড়ার সেই মেয়েটি, মেয়েটির নাম হচ্ছে রেখা। তো ওই রেখা বলে মেয়েটা ওদের নিজের বাড়ির সামনে আর কি এসছে। মেয়েটার সাথে একটা বাচ্চা আর 2-3টে বড় বড় লাগেজ। আর মেয়েটার মা খুব কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো পাড়ার সমস্ত লোকজন বেরিয়ে এসেছে। এবার মেয়েটার বিয়ে হয়েছিল, সেটা মানে এই রিমঝিমের বিয়ে হওয়ার কিছুদিন পরে ওই মেয়েটার বিয়ে হয়েছিল। রিমঝিমটা গেছিল পুরো ফ্যামিলি বিয়ে অ্যাটেন্ড করতে। এবার মেয়েটার একটা বাচ্চা হয়েছে সেটা শুনেছিল, সে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে রিমঝিম অত আর কি খেয়াল করেনি। এবার পাড়ার মধ্যে বেশ হই হট্টগোল হচ্ছে, মেয়েটার সাথে মেয়েটার মায়ের একটু বচসা হচ্ছে। তো ব্যাপারটা কি, তো কিছুক্ষণ পরে রিমঝিম সব কিছু শুনে টুনে বুঝতে পারলো যে মেয়েটা যে নিজে পছন্দ করে যে ছেলেটিকে বিয়ে করেছিল, সেই ছেলেটির সাথেও দীর্ঘদিন ধরে একটু ঝামেলা চলছিল
এবং তারপরে ওই মেয়েটির একটা ছেলে হয়। তো আজকে এমন ঝগড়া অশান্তি হয়েছে যে রেখা বলে মেয়েটা ওর শ্বশুর বাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে এসেছে। আর ছেলেটাও বলে দিয়েছে ওর সাথে আর সংসার করবে না, আর এই মেয়েটা অর্থাৎ রেখাও বলে দিয়েছে যে আমি আর তোমার সংসারে ফিরবো না। তো সেটা নিয়ে ওর মায়ের সাথে ওর একটুখানি বচসা চলছে যে তুই নিজে পছন্দ করে বিয়ে করলি, কেন এরকম অবস্থা, কেন তুই ছেড়ে ছুড়ে সব চলে এলি, কী অসুবিধে। তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো পাড়ার লোকজন, যেহেতু ওদের মহল্লা বা ওদের পাড়ায় মানে সবাই সবার জন্য আর কি খুব ভাবে চিন্তা করে, সবাই সবার বিষয়ে কথা বলে। তো সবাই বললো যে দেখো নিশ্চয়ই কোনো কারণ আছে, এইটুকু বাচ্চা নিয়ে কি আর কোনো মেয়ে বেরিয়ে আসবে, তুমি ওকে ঘরে ঢুকিয়ে নাও, তারপরে শান্তি মনে ওর থেকে শোনো। তো এইসব দেখে রিমঝিমেরও একটু খারাপ লাগলো যে মেয়েটা এরকম চলে এলো, সংসার করতে পারলো না। যাই হোক, তো পরবর্তী দু একদিনে আর কি জানা গেল যে মেয়েটার বর নাকি খুব একটা ভালো নয়, রোজগারপাতি সেরকম করে না, ও ওখানে গিয়ে পার্লারের কাজকর্ম করতো, এইসব আর কি অশান্তির জন্য। আর মেয়ে ছেলেটাও বলে দিয়েছে আমি তোমাকে নিতে যাব না, আমি কোনো দায়িত্বও নিতে পারবো না। তো এইসব করে আলটিমেটলি কিন্তু ওই রেখা বলে মেয়েটার সাথে ওর বরের ছাড়াছাড়ি হয়ে গেল। এবার পাড়ার মধ্যে সকলেই এই বিষয়টা নিয়ে কথা বলছে যে মেয়েটাকে সবাই ছোট থেকে দেখেছে, বলছে যে আসলে রেখা বলে যে মেয়েটা ছিল ও না ছোট থেকেই পড়াশুনোর দিকে খুব একটা মন ছিল না, নিজে যেটা ভালো বুঝতো সেটাই করতো, খুব সাজতে ভালোবাসতো, সারাদিন সেজেগুজে ঘরের মধ্যে ঘুরে বেড়াতো, এরকম টাইপের আর কি ছিল। এবার পাড়ায় যে সবাই রেখাকে খুব ভালো বলতো বা খুব ভালো মেয়ে হিসেবে যে ওর পরিচিতি ছিল তা কিন্তু নয়। আর মেয়েটার মাও ছোটোখাটো বিষয় পাড়ার লোকেদের সাথে ঝগড়া বিবাদে মাঝে মধ্যেই করতো। তো ওই ফ্যামিলিটাকে না মানে সবাই যে খুব ভালো চোখে দেখতো বা মেয়েটাও যে খুব ভালো মেয়ে ছিল তা কিন্তু নয়। এবার রিমঝিম একদিন বাড়িতে বলছিস মেয়েটার সাথে এরকম হলো, তো তখন রিমঝিমের যে শাশুড়ি তিনি বলল যে দেখো তুমি তো সবে বিয়ে হয়ে এসছো, আমরা তোকে ছোট থেকে দেখছি, ও কিন্তু ছোটবেলা থেকেই আজ এই ছেলের সাথে ঘুরতে যাওয়া, কাল অমুক ছেলের সাথে ঘুরতে যাওয়া, এগুলো ওর মধ্যে ছিলই। আর ওর যখন বিয়ে হয়, ও যখন যে ছেলেটাকে বিয়ে করে সেই বিয়েটা বহুদিন থেকেই ও ঠিক করে রেখেছিল যে এই ছেলেটাকে বিয়ে করবে। আর তখন থেকেই কিন্তু ওই মেয়ের যে মা ছিল, রেখার যে মা, সেও কিন্তু বারণ করেছিল যে ছেলেটাকে বিয়ে করিস না, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং ওকে পই পই করে বারণ করা সত্ত্বেও ও কিন্তু কারোর কথা শোনেনি। আর বলেছে, ওর শাশুড়ি বললো যে মেয়েটা কিন্তু খুব একটা ভালো না, ওর চালচলন ভালো ছিল না, মানুষের সাথে ঠিকমতো কথা বলতো না, তোমার দেওরের সাথে একই স্কুলে পড়তো বাট একদমই পড়াশুনো করতো না, সবার সাথে একটু খারাপ ব্যবহার করতো এইরকম। কিন্তু যতই হোক একটা মেয়ে তার বাচ্চা নিয়ে সে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে বা তার প্রতি সবার একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে, আর ও খুব চুপচাপ থাকতো, খুব মনমরা হয়ে থাকতো, বাচ্চাটাকে নিয়ে একা একা ঘুরে বেড়াতো। পাড়ার না সবার খুব মায়া হতো, সবাই আর কি ওকে একটু আর কি মনের সাহস দেওয়ার চেষ্টা করতো, মনে ওকে বল বাড়াতো। তো সবাই ওকে একদিন পাড়ায় বলে যে তুই তো পার্লারের কাজ জানিস, তো তুই বাড়িতেই একটা দোকান কর, তাহলে তোর মায়ের উপরেও চাপটা কমবে, তুইও দুটো পয়সা রোজগার করতে পারবি, তো ছেলেটাকেও বড় করতে তোর সুবিধা হবে। তো এই সবার কথাবার্তা শুনে ও একটা পার্লার করে, ঠিক আছে। এবার পাড়ার লোকেদের পরামর্শেও যখন নিজের বাড়িতে একটা পার্লার দেয়, পাড়ার আশপাশের লোকজনরা একটু একটু করে ওর পার্লারে যাওয়া শুরু করে। কিন্তু যাওয়ার পরে সবাই বুঝতে পারে যে আদতে ও কিন্তু পার্লারের কাজ একদমই ভালো পারে না। মানে কেউ হয়তো একটা ফেসিয়াল করাতে গেছে, গিয়ে দেখছে যে খুব নিম্ন মানের প্রোডাক্ট ব্যবহার করছে এবং তার জন্য চার্জও বেশি নিচ্ছে, আবার স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু 3-4 বার ঘটে। এবার 3-4 বার যখন পরপর পাড়ার লোকেদের যায় তারা ফেসিয়াল করতে বা অন্য এরকম কিছু ফেসিয়াল টাইপের কিছু করাতে, তখন গিয়ে দেখছে যে অন্যান্য পার্লারের যেরকম নিয়মকানুন থাকে বা যেভাবে বা যে প্রোডাক্ট ইউজ করে, এই রেখা বলে মেয়েটা কিন্তু খুব নিম্ন কোয়ালিটির প্রোডাক্ট দিয়েই কাজগুলো করছে এবং যার ফলে স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, কাজও ভালো হচ্ছে না এরকম। তো প্রথমে 1-2 জন এই ব্যাপারটা লক্ষ্য করে এবং তারা কিছু বলে না, যে ঠিক আছে মেয়েটার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে, সবে শুরু করেছে, থাক। কিন্তু যখন আস্তে আস্তে আরও লোকজন যাওয়া শুরু হলো এবং কেউ হয়তো হেয়ার কাট করতে গেছে, কেউ হয়তো কোনো মুখের কিছু করানোর জন্য গেছে, গিয়ে যখন দেখছে যে আশানুরূপ
রেজাল্ট হচ্ছে না, তো অবভিয়াসলি এক দুজন হয়তো নাই বললো, কিন্তু বাকিরা তো বলবে। তারা বলে যে দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করে করতে পারছো না, তুমি কিন্তু কাজটা শেখো। যদি তোমাকে পার্লার খুলতে হয় তুমি কাজ শেখো এবং তবেই তুমি কাজ করো, না তুমি বন্ধ করে দাও, তোমার পার্লারে কেউ আসবে না। আমরা তোমার পাড়ার লোক, তোমার কথা জানি, তাই হয়তো তোমায় কিছু বিশেষ বললাম না, কিন্তু তুমি যেভাবে কাজগুলো করলে, তুমি কোনো পার্লারে ভিজিট করে দেখো, সেখানে কিন্তু এইভাবে করে না, অনেক ভালোভাবে করে। এবার দেখুন, মানুষের কাজে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু কেউ যখন একটা কাজ নতুন করে শুরু করে এবং তার কাস্টমাররাই যখন তাকে ফিডব্যাক দিচ্ছে জিনিসটা ভালো হচ্ছে না, রেখা কিন্তু সেই জায়গা থেকে নিজেকে আরও বেশি এডুকেট করে নিজের কাজটাকে ভালো করতে পারত। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের দেখবেন আপনি যদি তাদের ভুলটা ধরিয়ে দেন, তারা সেই ভুলটাকে মানা তো দূরহস্ত, তারা উল্টে তাদের ভুলটা কেন ধরানো হয়েছে বলে তারা কিন্তু উল্টে যে ভুলটা ধরাচ্ছে তাকেই ভুল প্রমাণিত করার চেষ্টা করে। এরকম হয়তো অভিজ্ঞতা আপনাদেরও অনেক সময় হয়ে থাকতে পারে যে আপনি হয়তো জানেন যেটা ভুল হচ্ছে, আপনি তাকে হয়তো ভালোভাবেই বললেন, কিন্তু সে সেটাকে মানলো তো নাই, উল্টে আপনাকেই চার্জ করা শুরু করলো। আর ঠিক এরকমই মন মানসিকতার মানুষ ছিল ওই রেখা বলে মেয়েটি। সেও পাড়ার লোকের সাথে ঝগড়া তুমুল শুরু করে দেয়। এবার মানুষের যে ওর প্রতি একটা সফট কর্নার ছিল, বা মানুষের যে একটা দুঃখ পেয়েছিল ওর এই ব্যাপারটার জন্য, মানুষের না সেই সিম্প্যাথির জায়গাটাও চলে গেল। এবং মানুষজন ভাবলো যে এই মেয়েটা তো এমনিও ভালো ছিল না, অমনিও ভালো ছিল না, এ এখন এরকম হয়ে পাড়ায় এসছে, আমরা দুটো ভালো কথা বললাম, আমাদেরকে এরকম বাজে ব্যবহার করলো, এর পার্লারে আর যাবোই না, এর ফ্যামিলির সাথে আমরা আর কথা বলবো না। তো এই করে মোটামুটি পাড়ার অর্ধেকের বেশি লোক ওর সাথে কথা বলা বন্ধ করে দিল, এই রেখা বলে মেয়েটার ফ্যামিলি। এইরকম তো চলছিল। এরকম চলতে চলতে হঠাৎ একদিন ওই রেখা বলে মেয়েটা এই রিমঝিমের শ্বশুরবাড়িতে আসে। ঠিক আছে, তো মেয়েটাকে দেখে তো রিমঝিম আসতে ঘরে ঢুকতে বলে, ভালোই ব্যবহার করে, এবং মেয়েটাও কিন্তু খুব নর্মাল, খুব ভালো ব্যবহার করে। তো মেয়েটা তখন বলে যে আমি কিছু কিছু কাজ ভালো জানতাম না, তো আমি একটা পার্লারে গিয়ে কিছু কাজ শিখেছি, যদি তোমাদের কিছু করাতে মনে হতে পারে, বা যদি ধরো তোমাদের একটুখানি হাত পা তো একটু ম্যাসাজের দরকার পড়ে, তো তুমি একটু আমাকে বলো, আমার তো টাকার খুব দরকার, আমার বরের দিক থেকে তো আমি কোনো টাকা পয়সা পাই না, আর আমার মায়েরও বয়স হয়েছে, সে একটা জায়গায় কাজ করে। তো তখন রিমঝিমের না খুব মায়া হয়। রিমঝিমের মেয়ে ওর থেকে ওই রেখা বলে মেয়েটার ছেলের থেকে বড়। তো তখন রিমঝিম বলল যে ঠিক আছে, তুমি তাহলে আজকে একটু এসে আমাকে একটুখানি ওই হট অয়েল ম্যাসাজ হয় না মাথায়, তো বলছে যে আমাকে একটুখানি এরকম গরম তেল একটু ভালো করে ম্যাসাজ করে দিও। কারণ রিমঝিম আগেই শুনেছিল অনেকের থেকে যে ও ফেসিয়াল ভালো করতে পারে না, তো সেই জন্য ও বললো আমার কাছে তেল আছে, তুমি একটুখানি ভালো করে আধা ঘন্টা ধরে তেল গরম করে একটুখানি মাথায় ম্যাসাজ করে দিও। আর তখন রিমঝিমের শাশুড়িকে বললো যে মা তুমি কি কিছু করাবে? তো তখন ওর শাশুড়ি মা বললো যে না, আমি কিছু করাবো না। এবার তো রিমঝিম সেদিনকে ওই মেয়েটাকে ডাকে এবং ভালো করে মাথায় ওরকম গরম তেল দিয়ে ম্যাসাজ করে, এবং ভালোই করে মেয়েটা। এবার এই করতে করতে মাঝে মধ্যে হয়তো রিমঝিম কিছু করাচ্ছে, বা হয়তো কখনো রিমঝিমের শাশুড়ি মা কিছু একটা করাচ্ছে। তো এই সুবাদে রিমঝিমদের বাড়িতে কিন্তু ওই রেখা বলে মেয়েটার একটা যাতায়াত শুরু হলো। এবার যাতায়াত যখন শুরু হলো, তো তখন প্রথমে কিছু বুঝতে পারেনি রেখা, রেখার আর কি ব্যবহারে একটা যে চেঞ্জ এসছে সেটা কিন্তু প্রথম দিকে রিমঝিম বুঝতে পারেনি। এবার কিছুদিন পরে রিমঝিম একটা জিনিস খেয়াল করে যে ওর দেওরের সাথে এই রেখা বলে মেয়েটা বেশ যেতে যেতে কথা বলছে, হেসে হেসে কথা বলছে, এবং ওদের বাড়িতে রেখা প্রথম দিন যেভাবে এসছিল তারপর থেকে বেশ একটু সেজে গুজে একটা ভালো চুড়িদার পরে সুন্দর করে মেনটেন করে নিজেকে আসে, ওর দেওরের সাথে খুব কথা বলে, বা কখনো ওর দেওরকে এসে দেখতে না পেলে জিজ্ঞেস করে রিমঝিমকে যে তোমার দেওর কোথায়, তোমার দেওরের সাথে আমি একসাথে পড়তাম, আমরা একই স্কুলে ছিলাম ক্লাস 6 অবধি, এরকম নানান কথাবার্তা বলে। এবার রিমঝিমের না এই ব্যাপারটা দেখে মাঝে মধ্যে একটুখানি অদ্ভুত লাগতো যে দেওরের সাথে এত কথা বলছে, খুব হেসে হেসে দেওরও কথা বলছে ওর সাথে, তো না মাঝে মধ্যে একটুখানি মজা পেত রিমঝিম। এবার সবসময় যে ওই রেখা বলে মেয়েটা ওদের বাড়িতে কোনো কাজে আসতো তা নয়, কখনো কখনো এমনিও এসে 10-15 মিনিটের জন্য এসে গল্প করে রিমঝিমের সাথে চলে যেত। তারপরে রিমঝিমকে বিভিন্ন বাচ্চাকে কিভাবে কি করতে হবে, যেহেতু রিমঝিম এক্সপেরিয়েন্স ছিল, তো
এরকম টুকটাক 2-4টে টিপস শেয়ারের জন্য কিন্তু রেখা আসতো রিমঝিমদের বাড়িতে। এবার এরকম আসা যাওয়া এবং ওর দেওরকে দেখে হাসা কথা বলা, এগুলো থেকে না রিমঝিম মনে করে যে হয়তো এই রেখার সাথে ওর দেওরের হয়তো একটা বেশ ভালো বন্ধুত্ব আছে, বা আগে খুব ভালো বন্ধুত্ব ছিল, এরকম একটা বিষয় ওর মনে হয়। এবার এটা কিন্তু শুধুই মনে হয়। আর এই ব্যাপারটায় যেটা রিমঝিম খেয়াল করে যে রেখা বলে মেয়েটার কিন্তু দেওরের প্রতি বেশ ইন্টারেস্ট আছে, এটা বুঝতে পারে। এবার একদিন কি হয়েছে, রিমঝিমের মনে বেশ ব্যাপারটা বেশ দানা বাঁধে, এবং সেটা কিন্তু শাশুড়িমা প্রথম দিকে অতটা খেয়াল করেনি, ঠিক আছে। এবার একদিন কি করেছে, রিমঝিম এমনি দুপুরবেলা খেতে খেতে ওর শাশুড়িমাকে বলেছে যে আচ্ছা, এই রেখা বলে মেয়েটার সাথে কি তোমার ছোট ছেলের কি কোনো বন্ধুত্ব বা এরকম কিছু ছিল? তো দেখবে ও এসে কিন্তু ওর সাথে খুব গল্প করে, কথা বলে। তো এটা শুনে না ওর শাশুড়িমা খুব রেগে যায়, বলছে কেন তুমি কথা বললে, তোমার কি আমার ছেলেকে দেখে এরকম মনে হলো? তো তখন রিমঝিম বলছে না, কিন্তু আমি দেখেছি যখনই আমাদের দেওরের সাথে রেখা কথা বলে, বেশ হেসে হেসে কথা বলে, আমাদের দেওরও ওর সাথে ভালো করে কথা বলে, সেটা দেখে জাস্ট আমার মনে হয়েছে। তো শাশুড়িমা বললো যে দেখো, তুমি এই জিনিসগুলো একদম ভাববে না, আর এরকম কোনো ব্যাপার কোনো দিনই ছিল না। আমার ছেলে তো ক্লাস 6 অবধি ওই স্কুলে পড়েছিল, তারপরে ওকে আমরা অন্য আরও বড় স্কুলে ভর্তি করি, এরকম কোনো ব্যাপার নেই। এবার রিমঝিম এই কথাটা যখন শোনে ওর শাশুড়ি মায়ের থেকে, ও ভাবে যে হয়তো ব্যাপারটা কিছু উনি জানেন না, বা হতে পারে যে উনি এই বিষয়ে কথা বলতে চাইলো না বড় বউয়ের সাথে। তো একদিন কি করলো, রিমঝিম ওর দেওরকে এমনি কথায় কথায় জিজ্ঞেস করেছে যে আচ্ছা, রেখা বলে মেয়েটাকে কি তোমার কি পছন্দ? তোমার সাথে এত হেসে হেসে কথা বলে, তুমি এমনি সময় তো কাজকর্ম সিরিয়াস কাজ নিয়েই থাকো, তুমিও মাঝে মধ্যে দেখি ওর সাথে কথা বলো। তো তখন না দেওর না পুরো আকাশ থেকে পড়েছে, বলছে কি বলছো তুমি বৌদি, ওকে আমি ছোট থেকে চিনি, ও আর আমি একই স্কুলে ক্লাস 6 অবধি পড়েছি। এবার ওর সাথে একটা এরকম ঘটনা ঘটেছে, আমি যদিও আমি আর ও একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। এখন আমি একটা জায়গায় উঠে গেছি, একটা জায়গায় চলে গেছি, এখন সেখান থেকে ও আমার সাথে কথা বলছে, এবার আমি যদি ওর প্রশ্নের উত্তর না দিই বা ওকে যদি খুব ইগনোর করি, ব্যাপারটা একটু খারাপ দেখায়। আর তুমি যেরকম ভাবছো ওরকম কিন্তু একদমই কিছু বিষয় নয়। তারপরে আমার যখন স্কুল চেঞ্জ হয়ে যায়, তারপরে ওর সাথে আমার সেরকম দেখাও হতো না, সেরকম হয়তো রাস্তাঘাটে দেখা হলে কিরে কি করছিস এরকম টাইপের, খুবই ক্যাজুয়াল। বলছে তুমি কিন্তু এরকম বৌদি একদম ভাববে না। তো এই কথাটা যখন রিমঝিমকে ওর দেওর বলে, রিমঝিম না ব্যাপারটা বিশ্বাস করে, কিন্তু ওর কোথাও একটা খটকা লাগে যে তাহলে রেখা বলে মেয়েটা, যার একবার বিয়ে হয়ে গেছে, যার একটা ছেলে আছে, সে এতটা গায়ে পড়ে এসে একটা ছেলের সাথে এভাবে কথা বলছে। তো তখন না ওর ব্যাপারটা একটুখানি গুলিয়ে যায় যে কী ব্যাপারটা, তাহলে কি শুধুমাত্র রেখার দিক থেকেই আমার দেওরের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে? ওরা ব্যাপারটা কিছু বুঝতে পারে না। যাই হোক, এবার ওর শাশুড়িমা কিন্তু এই সমস্ত কথা রিমঝিমের থেকে শোনার পর থেকে ওর শাশুড়িমা কিন্তু এই রেখার ওদের বাড়িতে আসাটা উনি একটু অপছন্দ করা শুরু করলেন, এবং উনিও যে মাঝে মধ্যে মাসাজ করাতেন, মাঝে মধ্যে হয়তো একটু পা টিপিয়ে নিত, এগুলো করানো উনিও বন্ধ করে দিলেন আস্তে আস্তে। এবং রিমঝিমকেও বললো যে দেখো, তুমি মেয়েটাকে বেশি বাড়িতে অ্যালাউ করো না, আমিও খেয়াল করছি ও খুব বেশি আমার ছোট ছেলের ঘরের দিকে তাকায়, একটা ছোক ছোক ভাব এরকম টাইপের, ঠিক আছে। এটা কিন্তু ওর মা একটু বাজে লাগলো। এবার রিমঝিম তখন অবধি না রিমঝিমের সাথে ওই রেখা বলে মেয়েটা এত ভালো ব্যবহার করতো এবং সমস্ত মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করতো। তো কোথাও একটা রিমঝিম নিজেও যেহেতু মা ছিল, তো না ও বুঝতে পারতো যে ওর মনে খুব কষ্ট হয়, ওর ছেলেটাকে একা মানুষ করতে হচ্ছে, সেরকম খরচাপাতি পায় না। তো সব কিছু একদিকে থাকলেও ওর কেন জানি না ওই মেয়েটার প্রতি একটা অদ্ভুত রকমের একটা ইমোশন কাজ করতো। তো একদিন রিমঝিম ওই রেখা বলে মেয়েটাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে যে তোমার কি আমার দেওরকে পছন্দ? তো তখন কিন্তু মেয়েটা অস্বীকার করে, বলে না না না, ওরকম কোনো ব্যাপার না, তুমি কি বলছো ভাবি, আমার এরকম কোনো ব্যাপার নেই, এরকম কথাবার্তা বলে এবং মেয়েটা চলে যায়। এবার ওর এই ইগনোর করাটাকে, বা ও যে না বলে, কিন্তু এই না এর মধ্যেও কোথাও যেন মেয়েটা একটা মৃদু হাসি, একটা সম্মতিসূচক একটা এক্সপ্রেশন
সেটাও বুঝতে পারে রিমঝিম। এবার রিমঝিম ভাবছে যে ব্যাপারটা তো খুবই কমপ্লিকেটেড জায়গায় চলে যাচ্ছে। তো তখন রিমঝিম ভাবে যে না, আমাকে আমার দেওরের থেকে কথা বার করতে হবে। তো কী কথা বার করতে হবে? তো এবার রিমঝিম তখন অবধি যেটা ইমেলে লিখেছে, যে ও ভাবছিল যে হয়তো ওর দেওরের সাথে এই মেয়েটার কোনো না কোনোভাবে একটা সম্পর্ক হয়তো আগে ছিল, বন্ধুত্ব, বা এখন হয়তো মেয়েটার ভালো লাগে। তো ও মোদ্দা কথা সত্যি মানে ব্যাপারটা আদতে কি সত্যি সেটাও জানার খুব ইচ্ছে। তো এরকমই একদিন বিকেলবেলা ওর দেওরকে ও রিমঝিম জিজ্ঞেস করে যে আচ্ছা, তোমার জীবনে কি কেউ আছে, তুমি কবে বিয়ে করবে, কি প্ল্যান, এরকম জিজ্ঞেস করে। এবং যখন ওর দেওর বুঝতে পারে যে তার বৌদি রেখা বলে মেয়েটাকে কোনো না কোনোভাবে ইঙ্গিত করার চেষ্টা করছে, তো তখন ওর দেওর কিছু স্পষ্ট এবং কিছু সত্যি কথা রিমঝিমকে বলে। প্রথমেই বলে যে দেখো বৌদি, তুমি যেটা ভাবছো বা যেটা তোমার মনে হয়, আমি জানি না আমার সাথে কেন এত বেশি হেসে হেসে কথা বলে। তুমি বলছো আমি ঘরে না থাকলে তোমার কাছে আমার খোঁজ করে, এটা সত্যি আমি কারণ জানি না, কিন্তু ওর সাথে আমার ক্লাস 6 অবধি একসাথে পড়া এবং খুবই ক্যাজুয়াল একটা বন্ধুত্ব। ক্লাস 6-এ বাচ্চা ছেলে মেয়ে কী বা বোঝে, এবং তারপর থেকে তোর সাথে আমার সেরকম কোনো যোগাযোগই ছিল না। ওর বিয়েতেও আমরা ফ্যামিলি ওয়াইজ পুরো ফ্যামিলি থেকে গেছিলাম। আমি আমার পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, ও অন্য লাইনে পড়াশুনো করে মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয়। তো এই জায়গা থেকে তুমি এটা ভেবো না যে ওর সাথে আমার কোনো বন্ধুত্ব ইভেন্ট ছিল। এবং এই কথার সাথে ও আরেকটা অনেক বড় কথা স্বীকার করে। ওর দেওর বলে যে দেখো বৌদি, আমি একটা মেয়েকে ভালোবাসি। আজ থেকে 5 বছর আগেই আমি মেয়েটাকে প্রথম দেখি এবং তখন থেকে আমি ওকে খুব ভালোবাসি এবং মেয়েটাও আমায় খুব ভালোবাসে, কিন্তু ওরা প্রচুর বড়লোক, মানে ওদের সোশ্যাল স্ট্যাটাসটা আরও বেশি, আরও উচ্চ। তো বলছে যে দেখো, আমি যে চাকরিটা করছি আমি সেখান থেকে আরও উন্নতি করে নিজে একটা, মানে আমাকে বলেছে ওর যে গার্লফ্রেন্ড আর কি, ওর দেওরের, সে বলেছে যে দেখো, তুমি, আমি তোমার কথা বাড়িতে তখনই বলবো যখন তুমি তোমার নিজের একটা ফ্ল্যাট হোক বা একটা বাড়ি হোক, সেটা তুমি নিজে করবে। আমরা হয়তো একসাথেই থাকবো বিয়ের পরে, কিন্তু আমার বাবাকে যদি মানাতে হয়, মানে মেয়েটি আর কি বলে যে তোমাকে নিজস্ব একটা মানে আইডেন্টিটি আলাদা বানাতে হবে। তো সত্যিকারেরই বিয়ের পর থেকে এসে রিমঝিম যেটা দেখেছে যে ওর মানে হাজব্যান্ড তো খুবই কেরিয়ারিস্টিক, বাট ওর দেওরও কিন্তু কম না, এবং সে প্রত্যেকটা টাকা পয়সা গুনে গেঁথে খরচা করে ভীষণই আর কি, নিজের স্কিল আপ করার জন্য অনেক পড়াশুনো করে, অনেক ধরনের কোর্স করে, এবং ও কিন্তু খুব উচ্চ পদে একটা এমএনসি কোম্পানিতে চাকরি করে। তো যেহেতু মেয়েটার আরও বেশি বড় লোক এবং মেয়েটাও একটা ভালো উচ্চ পদে রয়েছে, তো অবভিয়াসলি সেজন্য ওর দেওরও বলছে যে দেখো, সেজন্য আমি চেষ্টা করছি যাতে আমার স্যালারিটা বাড়ানো যায়, এবং সেই টাকা দিয়ে একটা জাস্ট ওর ফ্যামিলিকে দেখানোর জন্য যে না, আমি নিজে একার বলেও অনেক কিছু করতে পারি। তো সেই জন্য আমি একটা ফ্ল্যাট পারচেস করব, এবং সেটা আমার আগামী 1 বছরের মধ্যেই করার ইচ্ছে আছে, এবং তারপরে আমি বাড়িতেও জানাবো। তো তুমি আজকে যখন এই কথাগুলো আমাকে বললে, তো সেই জন্য আমার মনে হলো যে তোমার কাছে আমি সত্যি কথাটা বলি। এবং পরিষ্কারভাবে ওর মানে দেওর বলে দেয় যে যে যাই বলুক না কেন, যদি রেখাও তোমাকে কিছু এসব উল্টোপাল্টা বলে থাকে, জেনে রেখো যে ও কিন্তু তোমাকে সত্যি কথা বলেনি। আর রেখা বলে মেয়েটা বলছে, তুমি যার সাথে এমনি সময় যে গল্প টল্প করছো, এই মেয়েটা কিন্তু খুব একটা ভালো মেয়ে নয়, এবং এটা পাড়ার সকলে জানে। এবার এই কথাগুলো যখন ওর দেওর রিমঝিমকে বলল, রিমঝিম না তখন বুঝতে পারে যে আরে হ্যাঁ, সেটাই তো, এরকম যদি কোনো ব্যাপার থাকতো তাহলে তো আমার শাশুড়ি মা, আমার বর, এরাই আগে থেকে জানতো। আর মেয়েটার সম্পর্কে যে পাড়ায় কেউই খুব ভালো কিছু বলে না, সেটা কিন্তু রিমঝিম এর আগেও শুনেছিল। তো ও না তখন ওর ভুলটা বুঝতে পারে যে আরে, আমি এত বেশি ওভার থিঙ্কিং কী করে করলাম। সত্যি তো, আর আমার দেওর যখন 5-6 বছর ধরে একটা রিলেশনশিপে আছে, ও সত্যি মানে ফ্ল্যাট ট্যাট কেনার চিন্তাভাবনা করছে, তার মানে ওই মেয়েটিকেই বিয়ে করবে মানে মনস্থির করেছে, তাহলে শুধুমাত্র আমি বোকার মতো এত কেন ভাবলাম। এবার রিমঝিম এই জায়গায় নিজের ভুলটা বুঝতে পারে। এবার ভুলটা বুঝতে পারার পরে রিমঝিম ভাবে ওর বরকে পুরো কথাটা বলে। ওর বর বলে যে তুমি তো আমার ভাইকে এত কথা বলার আগে তুমি তো একবার আমার সাথে কনসাল্ট করবে। তুমি জানো ভাই ছোট থেকে আমার থেকেও বেশি সিরিয়াস, আমার থেকেও বেশি ক্যারিয়ারিস্টিক, ও
ওর তোমার মনে হয় যে ও রেখাকেই পছন্দ করবে? আর রেখা কীরকম মেয়ে সেটা পাড়ায় সবাই জানে। তো যাই, ও বললো যে ঠিক আছে, তোমাকে ও যা বলেছে বলুক, আমি ভাইয়ের সাথে একবার কথা বলবো। ও খুব ভালো ডিসিশন নিচ্ছে যে নিজের টাকা একটা ফ্ল্যাট কিনে রাখবে, এটা খুবই ভালো ডিসিশন। যাই হোক, তো এরপরে ফ্যামিলিতে সব জানাজানি হয়ে গেল। ওর শ্বশুর শাশুড়ি, রিমঝিমের শ্বশুর শাশুড়িও শুনে খুবই খুশি হলেন। তো মেয়েটাকে একবার ওরা একটা রেস্তোরাঁয় দেখা করে, পুরো ফ্যামিলি, ওরা রিমঝিমের বর, ওর শ্বশুর শাশুড়ি সবাই একটা রেস্টুরেন্টে যায় এবং ওই মেয়েটির সাথে, ওর দেওরের যে গার্লফ্রেন্ড, তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং বুঝতে পারে যে মানে ভীষণই ভালো মেয়েটা, খুবই সফিস্টিকেটেড, একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, বা অভিজাত পরিবারই বলা যেতে পারে, কিন্তু খুবই ভালো মেয়েটা, ডাউন টু আর্থ, খুব ভালো কথাবার্তা বলে, খুব ভালো পড়াশুনোয়, খুব ভালো একটা চাকরি করে, সব কিছু আর কি যা ওর দেওর বলেছিল একদম সব ঠিক। এবারে যেটা হলো, রিমঝিমের মনে হলো যে না, এই মেয়েটা খুব একটা সুবিধের নয়। এই মেয়েটাকে, মানে যখন থেকে আর কি রিমঝিম মেয়েটাকে অ্যাভয়েড করা শুরু করে রেখাকে, তখন থেকে যেন রেখা ওকে একটুখানি মাঝে মধ্যে হয়তো বাড়ির সামনে এলো, রেখা হয়তো চাইছে যে রিমঝিম ওকে বলবে যে হ্যাঁ তুমি ঘরের মধ্যে এসো, গল্প করি। হয়তো রিমঝিম হয়তো বললো যে আমার একটা কাজ আছে, এখন আমি একটু ব্যস্ত আছি। এবার প্রথমে 1-2 দিন না রেখা বলে মেয়েটা বুঝতে পারেনি যে রিমঝিম ওকে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছে। কিন্তু যখন থেকে মেয়েটা বুঝতে পারলো যে রিমঝিম ওকে এবার অ্যাভয়েড করা শুরু করছে, তখন থেকে কিন্তু রেখা রিমঝিমের সামনে এসে অনেক রকম টোন করে কথা বলতো, একটু ঠুকে কথা বলা, টোন করে কথা বলা, এগুলো করতো। ঠিক আছে, এইবারে এর কিছুদিন পরে রিমঝিমের যে মেয়ে ছিল তার 5 বছরের জন্মদিন। এবার 5 বছরের জন্মদিন, আর যেহেতু ওদের প্রচুর চেনা পরিচিত আত্মীয় স্বজন ছিল, তো খুব বড় করে ওরা বাড়িতেই আর কি ছাদের উপরে বিভিন্ন ডেকোরেশন করে, প্যান্ডেল করে 5 বছরের জন্মদিন করে। আর রিমঝিমের যে শ্বশুরমশাই ছিলেন, তিনি যেহেতু ওর বিয়ের কিছুদিন পরে উনি একটা অন্য জায়গার কোর্টে ট্রান্সফার হন, তো সেই জন্য ওর শ্বশুরমশাই না সবসময় বাড়িতে থাকতেন না, উনি যাতায়াতের মধ্যে থাকতেন, হয়তো উইকেন্ডে এসে কাটালেন, তারপরে আবার উনি ওনার কাজের জায়গায় চলে যেতেন। এবার 5 বছরের জন্মদিন, তো সবাই বাড়িতে উপস্থিত, প্রচুর লোকজন এসছে এবং পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। এবার যেহেতু সবাইকে নিমন্ত্রণ করাই হচ্ছে, তো অবভিয়াসলি রেখা আর ওর মাকে, তার ছেলেকে নিমন্ত্রণ করা হয় এবং সবাই পাড়ার লোকজন আসে এবং প্রচুর গিফট দেয়, খুব ভালো করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, খুব বড় করে বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হয়। এবার বুঝতেই পারছে লোকজন, বেশ একটা আলো দিয়ে সাজিয়ে ঠাজিয়ে একটা গ্র্যান্ড আয়োজন করা হয় এবং পাড়ার লোকও এরকম একটা জন্মদিনের বড় পার্টি দেখে সবাই বেশ অবাক যে এত বড় করে জন্মদিনের পার্টি হচ্ছে বাড়িতে, এবং সবাই বেশ ভালো ভালো গিফটস নিয়ে যায়। এবার ঘটনা হচ্ছে যে এই জন্মদিনের পার্টিটা হয়ে যাওয়ার পরে ওদের না এত লোকজন হয়েছিল যে ওদের যে বাড়ির যে সামনের যে ঘরটা ছিল, সেই ঘরের খাটের উপরে পুরো ঢাল দিয়ে গিফট ছিল। ঠিক আছে, এবার অনুষ্ঠান মিটে গেছে, একটা একটা করে গিফট খোলা হচ্ছে, প্রচুর খেলনা, প্রচুর জিনিসপত্র পেয়েছে। এবার রিমঝিমের মনে হলো যে আরে এত গিফট পেয়েছে, তো রেখা বলে যে মেয়েটা, ওর বাচ্চাটাও ছোট, তো ভাবলো যে এত বা গিফট, তো এত খেলনা তো আর আমার মেয়ে খেলবে না, তো জামা কাপড়, সেটা তো মেয়েদের জামা কাপড়, আর রেখার ছেলে, তো জামা কাপড় তো দেওয়া যাবে না, আর এরও বয়স বেশি, ওই বাচ্চাটার বয়সও কম। তো ও কী করে, একদিন রেখা ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তো রেখাকে বলেছে যে তুমি একটুখানি বিকেলবেলা আসবে, আমি তোমাকে কয়েকটা গিফট দেবো, আমার মেয়ের জন্মদিনে প্রচুর গিফট পড়েছে, তো আমি কিছু খেলনা তোমার ছেলেকে দিয়ে দেবো। তো ওকে ডেকেছে এবং ও বিকেলবেলা আসে ওর ছেলেকে নিয়ে। তো আসার পরে ওকে 3-4টে গিফট দেয়, চকলেট ফকলেট এরকম ছিল, সবই দিয়েছে ওকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে রেখা ওর ছেলেকে নিয়ে আসে, গিফটস নেয়, চকলেট নেয়, ওরা বাড়িও চলে যায়। কিন্তু বাড়ি চলে যাওয়ার পরে যে ঠিক কী ব্যাপার হলো, কী ঘটনা ঘটলো, সেটা রিমঝিম নিজেও বুঝতে পারেনি। হঠাৎ করেই তার পরের দিন চকলেট বাদে বাকি যে খেলনা গিফটগুলো ছিল, সেই গিফটগুলো কিন্তু রেখা এসে ফেরত দিয়ে যায়। এবার রিমঝিম বুঝতে পারছে না যে কী ব্যাপার হলো,
কিছু কি ভুল করলাম, কিছু কি ওকে আমি ভুল বলেছি তাও তো নয়। আমি ওকে বলেই দিয়েছিলাম ডাকার সময় যে আমি তোমাকে দিতে চাই, নিজের মন থেকেই দিয়েছিলাম। কিন্তু হুট করে এসে ফেরত দিয়ে সেই যে মেয়েটা চলে গেল রেখা, এবার রিমঝিম না বুঝতে পারছে না যে ভুলটা হলো কোথায়, ওর কিসে খারাপ লাগলো, কিছু কি খারাপ লাগলো। এবং খেলনাগুলো ভালো খেলনা, এমন নয় যে ভাঙাচোরা কিছু। এবার রিমঝিম না ওকে জিজ্ঞেস করে রেখাকে যে কী ব্যাপার, তুমি এগুলো ফেরত দিয়ে কেন গেলে। তো তখন না ও একটুখানি মানে অভিমান, রাগ সব কিছু মিলিয়ে মিশিয়ে ও বলে যে না না, এই খেলনাগুলো আমি নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এগুলো তো তোমার মেয়েকে দিয়েছে লোকজন, তুমি সেটা আমার ছেলেকে কেন দিতে যাচ্ছ। তুমি চকলেটে তুমি দিয়েছিলে, ও চকলেটের প্যাকেটটা খুলে ফেলেছে, সেই জন্য আর ওটা ফেরত দিলাম না, তাহলে ওটাও আমি ফেরত দিয়ে যেতাম। এগুলো তোমার মেয়ের মানে জিনিস, তোমার মেয়ে যেগুলো নিয়ে হয়তো খেলবে না, তাই হয়তো সেগুলো তুমি দয়া করে ফেলে দেবে, তার বদলে হয়তো তুমি আমার ছেলেকে দিয়েছো। মানে এরকম করে বেশ দু চার কথা শুনিয়ে দিয়ে চলে যায়। এবার এই কথায় না রিমঝিমের খুব খারাপ লাগে, কারণ সত্যি বলতে কি রিমঝিম খুব পরিষ্কার মনে, খুব ভালোবেসেই ওই ছেলেকে কিন্তু খেলনাগুলো দিয়েছিল। এবং ও কিন্তু কোনো মিথ্যে কথাও বলেনি, ও যা সত্যি তাই বলেছিল। এবং নেয়ার সময়ও কিন্তু রেখার মনে এরকম কোনো চিন্তা ভাবনা যে দয়া করে দিচ্ছে, ওর মেয়ে খেলবে না বলে ফেলে দেবে তাই ওকে ছেলেকে দিচ্ছে, এরকম কিছু কিন্তু তখনও বলেনি ও। কিন্তু বাড়ি যাওয়ার পরে এক রাত পরে এমন কি ঘটনা ঘটলো বা এমন কি ওর মনে হলো যার জন্য ওর মনে একটা এরকম বাজে ধারণা এলো, সেটা কিন্তু রিমঝিম বুঝতে পারে না। কিন্তু ওর খুব খারাপ লাগে বিষয়টায়, ঠিক আছে। এবার এই ঘটনার পরে রিমঝিমেরও খুব খারাপ লাগে। ও শ্বশুরবাড়ি থেকেও বলে যে দেখো তুমি কিন্তু রেখার সাথে আর কথা বলো না, তুমি এত ভালোবেসে ওকে জিনিসপত্র দিলে, তো তারপরে ও তোমার সাথে এরকম একটা ব্যবহার করলো, বাড়ি বসে জিনিসগুলো ফেরত দিয়ে গেল, এটা তো খুব একটা ভালো বিষয় নয়, তুমি কিন্তু ওর সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রেখো না। রিমঝিমেরও খুব খারাপ লাগলো, তো ও যোগাযোগ সব বন্ধ করে দিল। এই অবধি কিন্তু ব্যাপারটা একরকম ছিল। এরপরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা মানে এতটাই একটা ভয়ঙ্কর বিষয় ছিল, যেটা বা যেরকম কোনো ঘটনা আদৌ যে ঘটতে পারে সেই বিষয়ে কিন্তু রিমঝিমের কোনো ধারণাই ছিল না। আপনারাও যত ঘটনাটা আগে যাবে শুনবেন, আপনারাও কিন্তু বুঝতে পারবেন। তো একদিন কি হলো, ওদের ঠিক বাড়ির যে পাশে রিমঝিমদের যে বাড়িটা ছিল, শ্বশুর বাড়িটা, সেখান থেকে জাস্ট 2-3টে বাড়ি পরে পিছনের দিকে একটা পার্ক ছিল, ছোট একটা পার্ক, একদমই ছোট পার্ক। এবার সেই পার্কে পাড়ার যেহেতু প্রচুর ছেলে মেয়ে ছিল, তো সেই ছেলে মেয়েদের সাথে ওই পার্কটায় মাঝে মধ্যে রিমঝিমের মেয়েও কিন্তু যেত খেলতে। এবার রিমঝিমি নিয়ে বেরোতো ওকে বিকেলবেলা একটু পার্কটায়, পাশে লোকজনও থাকতো। এবার কখনো কখনো যদি রিমঝিম হয়তো কোনো কাজে আটকে গেছে, ও যেতে পারছে না, তো পাড়ার অন্যান্য বাচ্চা কাচ্চা আছে, তারা বাড়ির সামনে আসতো এবং রিমঝিমের মেয়েটা তার সাথে চলে যেত। যেহেতু একদমই বাড়ির যা 2-3টে বাড়ির পরেই পিছনে, আর সবাই চেনা জানা পাড়ার মধ্যেই, তো রিমঝিম না মানে এরকম ঘটনা ঘটতো যে মাঝে মধ্যে মেয়ে একাই চলে যেত, হয়তো তারপরে 1 ঘন্টা পরে রিমঝিম গিয়ে নিয়ে আসতো মেয়েকে। কিন্তু বেশিরভাগ সময় রিমঝিমই নিয়ে যেত, ওই ওখানে দাঁড়িয়ে থাকতো, একটু খেলে ঠেলে আবার চলে আসতো, মেয়েকে নিয়ে চলে আসতো। এবার সেদিন কি হয়েছে, সেদিনও রিমঝিম মেয়েকে নিয়ে গেছে, পার্কে গেছে। এবার পার্কে যাওয়ার পরে রিমঝিমের একটা কাজের কথা মনে হয়েছে, তো মেয়েকে বলেছে যে চ এখন বাড়ি চ, আমি একটা কাজ করব, তারপরে আমি তোকে আবার নিয়ে আসছি। তো মেয়েটা তখন খেলছে খেলছে, তো খেলতে খেলতে না মেয়েটা বলছে না তুমি যাও, আমি একটু পরে আসছি। এবার রিমঝিমও আর বেশি জোর করেনি, যে পাড়ার মধ্যেই ঠিক আছে। তো রিমঝিম চলে এসছে ঘরে, ঘরে এসে যে কাজটা করা ছিল সে কাজটা করছে। এবার যখন ও ফেরত গেছে, তো গিয়ে দেখছে যে ওর মেয়ে খেলছে। এবার ওর না মানে দেখছে যে ওর মেয়ে খেলছে, ঠিক তার কিছু দূরে রেখার যে ছেলে সেও খেলছে। এবার মুখোমুখি হয়ে গেছে রেখার সাথে ওই রিমঝিমের। এবার রিমঝিম না একটু হেসেছে ওকে দেখে, যে মুখোমুখি হয়ে গেছে একদম মুখ ঘুরিয়ে নেবো। এবার হাসার পরে রেখা কিন্তু ওকে মানে একটা মানুষ যদি আপনার সাথে মুখোমুখি হয়ে যায়, আপনারই একদম বাড়ির কাছে থাকে, আপনি খুব সহজ মানে খুব স্বাভাবিকভাবে আপনিও তাকে দেখে হাসবেন কি হাই হ্যালো করবেন। কিন্তু রেখা না কিরকম একটা মুখটা গোমড়া করে রিমঝিমের থেকে মুখটা ফিরিয়ে নেয়। রিমঝিমের একটু খারাপ লাগে, ও সঙ্গে সঙ্গে মেয়েকে তারপরে নিয়ে চলে আসে। ওর না ব্যাপারটা খুব অড লাগে যে আমি ওকে ভালোবেসে দিয়েছিলাম, তারপরে ওর এত আমার উপরে কিসের রাগ যে ও আমার সাথে কথা পর্যন্ত ঠিকমতো বলতে মানে আমি জাস্ট ওকে দেখে হাসলাম, ও আমাকে প্রত্যুত্তরে হাসলোও না। যাই হোক, এর পরের দিনের ঘটনা, রিমঝিমের যে স্কুলের যে গাড়িটা ছিল
সেই গাড়িটা যখন বাচ্চাদেরকে মানে নিয়ে যেত স্কুলে, তখন বাড়ির সামনে আসতো। এবার ওদের বাড়ি থেকে বেরিয়েই একটা সামনে রাস্তা ডাইভার্ট হয়ে গেছে। এবার যখন ওই স্কুলের গাড়িটা মানে ফেরত আনতো স্কুল থেকে বাচ্চাদেরকে বাড়িতে, তখন কি করতো, ঠিক ওদের বাড়ির সামনের যে জাস্ট একটা বাড়ি পরে যে মোড়টা ছিল, গাড়িটার ওইটুকুর জন্য ঢোকাতো না ভিতরে, ওইখানটায় নামিয়ে দিত, জাস্ট 2 পা এগিয়েই হচ্ছে বাড়ি। তো রিমঝিমের মেয়েকে ওইখানটায় নামাতো। এবার অন্যান্য দিনের মতো সেদিনও স্কুল গেছে। এবার স্কুল থেকেও নির্দিষ্ট সময় যেদিন ফেরার, সেদিন রিমঝিম ওয়েট করছে মেয়ে ফিরবে, তাকে ফ্রেশ করিয়ে খাওয়ানো দাওয়ানো করাবে। এবার দেখছে যে নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পার হয়ে গেছে, মেয়ের পাত্তা নেই। সঙ্গে সঙ্গে যে আর কি গাড়ির ড্রাইভার, তাকে ফোন করেছে। ফোন করার পরে বলছে যে আমি তো নির্দিষ্ট জায়গায় ওকে রোজ যেরকম নামাই, ওকে সেরকমই আমি নামিয়ে দিয়েছি। এবার রিমঝিমের তো খুব টেনশন হয়ে গেছে যে মেয়েকে বলছে 15 মিনিট হয়ে গেছে নামিয়েছে, তাহলে মেয়ে ঘরে ঢুকলো না কেন। সঙ্গে সঙ্গে রিমঝিম ফোন রেখে, মানে শ্বশুরবাড়িতে তো তখনও শাশুড়ি মা ছিল, শাশুড়ি মাকে বলেছে, ও শাশুড়ি মা বলছে যে চলো আমরা মেয়েকে খুঁজি। তো ওনারা দুজনেই বেরিয়ে গেছে ঘর থেকে। বেরিয়ে গিয়ে আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করছে, বলছে যে তোমরা মেয়েকে দেখেছো কিনা। তারা বলছে না, তোমার মেয়েকে দেখিনি। আর মানে যেহেতু মানে প্রাইমারি সেকশন ছিল, তো সকালে স্কুল ছিল আর দুপুরবেলা স্কুল শেষ হতো। এবার দুপুরবেলা সবাই যে যার বাড়িতেই সাধারণত ব্যস্ত থাকে। তো বলছে না, তোমার মেয়েকে দেখিনি, তবে গাড়ি এসছিল এটা দেখেছি। এবার ভাবছে যে রোজ মেয়ে আসে, কোনোদিন অসুবিধে হয় না, আজকে কি করে প্রবলেমটা হলো। এবার কিছু বুঝতে পারছে না। রিমঝিম ওর বরকে ফোন করেছে, ওর দেওরকে ফোন করেছে। এবার ওরা বলছে যে ঠিক আছে, আমরা এবার পুলিশে কমপ্লেন করব, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, এটা তো হতে পারে না। তো এরকমভাবে যখন চারিদিকে মানে পাড়ার মধ্যে মোটামুটি কথাবার্তা রটে গেছে, তখন দেখছে যে রিমঝিমের মেয়ে, মানে তখন প্রায় আধা ঘন্টা হয়েছে, মানে ওকে যখন যে টাইমে নামিয়েছে তার থেকে আধা ঘন্টা হয়েছে। দেখছে যে ওর মেয়ে, মানে রিমঝিমের মেয়ে, উল্টো দিকের রাস্তাটা থেকে হেঁটে হেঁটে আসছে। এবং ও কিন্তু একদম ঠিক আছে, মানে ওর কোথাও কোনো চোট লেগেছে এরকম নয়, বা যেরকমভাবে চুল বাঁধা ছিল সেরকমই রয়েছে। মানে ও যে কোনোভাবে আঘাত পেয়েছে বা কোথাও ধাক্কা ধাক্কা লেগেছে সেরকম কিন্তু কিচ্ছু না। স্কুল ড্রেসে একটু জাস্ট নর্মাল একটু ধুলো ময়লা লেগে রয়েছে, দ্যাটস ইট। এবার সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে, ওর মানে রিমঝিম ওর হাজব্যান্ডকে, ওর দেওরকে ফোন করে বলে দেয় যে মেয়েকে পাওয়া গেছে, মেয়ে আসছে, তোমরা কিছু কমপ্লেন টমপ্লেন করার দরকার নেই, মেয়ে চলে এসছে। তো ওরা বলছে যে মানে সবাই একটাই প্রশ্ন, যে কোথায় ছিল, মানে ওকে কি আদৌ যে গাড়িতে আর কি ছাড়ে, ড্রাইভার কি আদৌ ওকে এখানেই নামিয়েছিল না অন্য কোথাও নামিয়েছিল। এবার ওই গাড়িতে আরও কয়েকটা বাচ্চা ছিল, তাদের গার্জিয়ানদেরকে ফোন করা হয়েছে। তো তারাও, বাচ্চাগুলো বলেছে যে না, ওকে ওইখানেই নামানো হয়েছে। এবার যাই হোক, সমস্ত মানে দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আধা ঘন্টা পরে যখন মেয়ে ফিরল বাড়িতে, মানে রিমঝিম তো জড়িয়ে ধরেছে, বলছে তুই কোথায় গেছিলি, তোকে কোথায় নামিয়েছিল। কিন্তু দেখছে মেয়ে না সব ঠিক আছে, কিন্তু খুব ভয় পেয়েছে, মানে একটা ভয় ওর মধ্যে খুব কাজ করছে। মানে চোখগুলো বড় বড় করে রেখেছে, বিশেষ কথা বলছে না, এবং ও বলছে ঘরে চলো ঘরে চলো। তো ঘরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে রিমঝিম ওর শাশুড়ি মা দুজনেই মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় গেছিলে, কি করছিলে, কোথায় ছিলে। ওরা কিছু বলছে না। যাই হোক, ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া খাওয়ানো হলো, এবং ও কিন্তু একদম নর্মাল, ওর কোথাও কোনো চোট লাগেনি, কোথাও ওর কোনো অসুবিধে নেই। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ও খুব ভয় পেয়েছে। ইন দ্য মিন টাইম মেয়ে এরকমভাবে মেয়েকে পাওয়া যাচ্ছিল না। তো এই খবর পেয়ে যতই মেয়ে বাড়ি চলে আসুক, রিমঝিমের বর তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। এবার ওকে খুব আদর করে, খুব ভালোবেসে, ওকে যখন বিকেলের দিকেও সবাই জিজ্ঞেস করছে যে তুমি কোথায় গেছিলে, তুমি ওদিক থেকে কেন ফিরছিলে, তখন বাচ্চাটা বলছে যে আমাকে গাড়ির যে ড্রাইভার কাকু, সে ওখানেই নামিয়েছিল, মানে যেখানে রোজ নামায়। তো নামার পরেই ওকে নাকি মুখে ওড়না দিয়ে পুরো চাপা দেওয়া একজন এসে বলে যে তোমাকে, মানে ওর নাম ধরে বলে, মানে অ্যাজ যে ওকে খুব ভালো মতো চেনে, ওকে খুব ভালোবাসে, সে ওর হাত ধরে বলে যে তোমার মা ওই দিকটায় আছে, তোমার মা তোমাকে ওই দিকে ডাকছে। এবার ও বাচ্চা মেয়ে, একদম 5.5 বছর বয়স, ও ভেবেছে সত্যি সত্যি ওর মা ওদিকে আছে।
তো ও ঘরের দিকে আসার বদলে ও ওই মহিলার সাথে মানে যে আর কি মেয়েটি ছিল তার মুখ ও দেখতে পায়নি, বলছে এরকম একটা চুড়িদারের কাপড় দিয়ে জড়ানো, মানে সে আর কি মুখ চোখ ঢেকে নিয়েছিল যাতে তাকে বাচ্চাটা আইডেন্টিফাই না করতে পারে। সে ওকে বলে যে মা ওদিকে আছে, বলে ওকে নিয়ে হাঁটা দেয়। এবার যেদিকের আর কি মানে বাচ্চাটা তো অত রাস্তাঘাট চেনে না, কিন্তু যেদিকের কথা বলে সেটা হচ্ছে একটা বাইপাসের রাস্তা, ঠিক আছে। এবার ওকে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওখানে একটা ভাঙা দোকান ছিল, মানে আগে একটা পুরনো দোকান, সেই দোকানটা ভেঙেছে এবং আশেপাশে আর কোনো দোকান পাশার বাড়িঘর কিছু নেই। সেইখানটায় ওকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওর মানে ও যেরকম স্কুল ড্রেস পরে রয়েছে, তারপরে ওর চুল টুল দুদিকে বাঁধা। এবার সেখানে ওকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ও বলে যে মা কোথায়, বলছে মা এখানে দাঁড়াতে বলেছে, মহিলাটা আর কি বলে মা এখানে দাঁড়াতে বলেছে, মা আসছে। এবার ও ওয়েট করছে। এবার সেই সময় ওই মুখ ঢাকা যে আর কি মহিলা বা মেয়ে, সে ওর চুলের মুঠি ধরে টানে এবং চুলের মুঠি ধরে টেনে কিছু হিন্দিতে বলে, মানে মেয়েটা আর কি ভাঙা বাংলা হিন্দিতে বলছিল এবং ও বলে যে আমার চুলটা এভাবে ধরে এবং ধরে আমাকে কিছু বলে, এবং যেহেতু পুরোটাই অনর্গল হিন্দিতে বলেছে তো সেটা না ওর মানে রিমঝিমের মেয়ে তখন হিন্দি জানতো, মানে ও জাস্ট সবে যেহেতু ও মধ্যপ্রদেশেই জন্ম, ওখানেই স্কুল টুলে যাচ্ছে, তো ও হিন্দিটা একেবারে বুঝতো না তা নয়, কিন্তু খুব জোরে জোরে কেউ একটা খুব মানে দাঁত মুখ খিচিয়ে কড়মড়িয়ে যদি কিছু একটা বলে সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু ছিল না তখন। তো সে ওরকম হিন্দিতে ওকে বেশ কিছু বলে এবং ওর আস্তে আস্তে চুলের মুঠিটাকে আরও জোরে ধরতে থাকে এবং ও মানে এত ওর ব্যথা লাগে, ছোট মানুষ তার কচি মাথা এবার ওভাবে চুলটাকে টেনে ধরেছে, ও কেঁদে দেয় এবং কেঁদে দেওয়ার পরে ওর হাতটাকে মানে একদম মোচকে ধরার চেষ্টা করে। এই অবধি ঘটনা ঘটে। এবার এইসব শুনে তো রিমঝিম মানে ঝরঝর করে কাঁদছে, ভাবছে যে এত মানে ওকে পাওয়া গেছে দুপুরবেলা, মানে যে টাইমে ওর বাড়ি আসার কথা তার আধা ঘন্টা পরে, কিন্তু ও এই কথাগুলো বলছে যখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তার আগেও খুব ভয়ে ভয়ে ছিল। তখন বলছে তারপরে কি হলো, তো তখন বলছে তারপরে আর কিছু হয়নি, তারপরে মানে আমি কান্না করছিলাম এবং আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, তারপরে ওই মহিলাটা না আমাকে মারতে যাচ্ছিল কিন্তু আমাকে মারেনি, আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো তারপরে, এবং তারপরে নিজেই কিছুক্ষণ পরে পড়ে গেল, মানে নিজেই নাকি ঠাস করে পড়ে যায় এবং তারপরে সে কোনো রকমে উঠে ওর হাত ধরে ওকে টানতে টানতে ওই বাইপাসের রাস্তা দিয়ে বাড়ির দিকে রাস্তার আগের মোড়ে ওর হাত ছেড়ে দেয় এবং ওকে বলে সোজা যেতে। তো ও যখন সোজা আসছিল তখনই আর কি উল্টো দিকের রাস্তা থেকে ওর বাড়ির লোক ওকে দেখে নেয়। এই হচ্ছে মধ্যা ব্যাপার। এবার এই ঘটনাটা শুনে ওর মা মানে রিমঝিমের বর, ওর শাশুড়ি, ওর শ্বশুরমশাইও চলে আসে, তিনি একজন উকিল, তার বাড়ির নাতনিকে কেউ এরকমভাবে অপহরণ করার চেষ্টা করলো বা কেন সেই নাতনিকে ধরে চুলের মুঠি ধরে মারার চেষ্টা করেছিল, চুলের মুঠি ধরেছিল, ওকে মারতে মানে মারধর করতে উদ্যত হয়েছিল, এর কোনো কারণ কিন্তু ওনারা খুঁজে পেল না। এবার বারবার বলা হয়েছে, মানে মেয়েকে আর কি জিজ্ঞেস করছে যে কেমন দেখতে ছিল, ও বলছে আমি জানি না, কারণ পুরো মুখ ঠুক একদম ঢাকা। কী রঙের জামা কাপড় পরেছিল, বলছে একটা কালো রঙের একটা চুড়িদার মতো কিছু একটা পরেছিল। এবার বাড়ির লোক বুঝতে পারছে না যে কোনো একটা মানে মহিলা হোক বা যেই হোক, সে যদি ওকে কোনো রকম ওর পারিবারিক শত্রুতার কারণে হোক বা ঈর্ষা পরায়ণ হোক, যাই হয়ে যাক না কেন, সে যদি ওকে অপহরণ করার প্ল্যান কষে থাকে, সে তাহলে অপহরণ না করে ওকে ছেড়ে দিল কেন, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে শুধু শুধু একটা বাচ্চা মেয়েকে চুলের মুঠি ধরে কেন মারবে, এটারই বা কী কারণ, আর হঠাৎ করে সে নিজেই বা ঠাস করে পড়ে গেল কেন, সে নিজেই আবার নিয়ে তাকে দিয়ে মানে ছেড়ে দিয়ে গেল কেন, এটার কোনো প্রশ্নের কিন্তু কোনো উত্তর কারোর কাছে নেই। পাড়ার লোকেদের জিজ্ঞাসাবাদ করা হলো যে তারা এটা দেখেছে কিনা কোনো মহিলা বা কিছু, যেহেতু ঘটনাটা দুপুরবেলা ঘটে এবং ওই মুহূর্তে ওই রাস্তায় কেউ ছিল না। এবার মেয়েটাকে বলে যে তোমাকে কোন দোকানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওর বলা কথা মতো ওরা যায় এবং গিয়ে দেখে যে সত্যি এরকম একটা ভাঙা দোকান রয়েছে বাইপাসের ওখানে।
ভাবছি যে এই অবধি কেন টেনে আনলো, কেন মেয়েটার সাথে দুর্ব্যবহার করলো, কেন মেয়েটাকে মারতে গিয়ে আর সে নিজে মারতে পারলো না, সে নিজেই ঠাস করে পড়ে গেল, এর মধ্যে ব্যাপারটা কি। যাই হোক, থানাতেও একটা জানানো হলো যে এরকম একটা ঘটনা ঘটছিল, কিন্তু কোনো জায়গা থেকেই না কোনো ক্লু বেরোলো না। মানে কে করেছিল বা তার মোটিভ কী ছিল, কেনই বা ওকে ছেড়ে দিল, কোনো দিক থেকেই না। মানে পুলিশও এনকোয়ারি করলো, কিন্তু কিছুই হলো না। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে একটা মানে প্রচণ্ড ট্রমা বলুন বা একটা প্রচণ্ড ভয় ওর মধ্যে কিন্তু মানে দানা বাঁধলো। মেয়েটা প্রচণ্ড ভয় পেত মাঝে মধ্যে, ওই যে ওকে ওরকম করে মানে চুলের মুঠিটা ধরেছিল, ও ভয় পেত। যাই হোক, তো ওকে নিয়ে ডাক্তার দেখানো হলো। ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে, ব্যাপারটা ঠিক হয়ে যাবে, ওকে খুব হাসি খুশি রাখতে হবে, ও যেটা বলবে এখন সেটা আপনারা করুন, পারলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যান। এবং তারপর থেকে যে মানে স্কুলের যে আর কি গাড়িটা ছিল, সেই গাড়িটা একদম ওর মানে বলার পরে একদম ওর বাড়ির পাশেই ড্রপ করতো। কিন্তু এই সব কিছুর মাঝখানে রিমঝিমের মনটা না খুব খারাপ হয়ে যায় যে আমার মেয়ের উপরে মানে কারোর তো ওইটুকু মেয়ে তো কারোর শত্রু হতে পারে না, কিন্তু আমার মেয়ের সাথে এটা ঘটলো কেন, কে করলো, এটা তো জানা খুব দরকার, কারণ না হলে আবার কিছুদিন পরে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। তো রিমঝিম না মেয়েকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতো, খুব ভয়ে ভয়ে। এর মধ্যে রিমঝিমের শাশুড়ি মা একদিন বলে যে ও এখন তখন আর কি রিমঝিমের মেয়ে অনেকটাই ওই ভয় ঠয় থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, ঘটনা ঘটেছে প্রায় 2 মাস পরে। ও শাশুড়ি মা বলেন যে ওনাদের আর কি ওখানে যে মন্দির আছে সেই মন্দিরে মানে মা দুর্গার মন্দির, সেখানে খুব ভালো করে শেরোয়ালি মায়ের পুজো হয়, নবরাত্রি হয়। তো বলছে ওখানে একজন বড় ঠাকুরমশাই আসবেন, পণ্ডিত আসবেন, তো তার কাছে মেয়েটাকে নিয়ে যাব। উনি বলেন যে নাতনিকে নিয়ে যাব, আমরা একটু আশীর্বাদ নেব। উনি মায়ের আর কি ভক্ত, তাদেরকে মায়ের কথাবার্তা পড়ে শোনাবেন, বলছে যে মেয়েকে নিয়ে যাব। এবার তখন আর কি রিমঝিমের মন মানসিকতা এমনই হয়ে গেছে যে রিমঝিম মানে মেয়েকে নিয়ে বেরোতেই রাজি নয়। যাই হোক, ওনার শাশুড়ি মা অনেকবার করে বলে এবং তারপরে ও রাজি হয়। এবার ভালো কথা গেছে, যাবার পরে মানে ওনার শাশুড়ি মাই, রিমঝিমের শাশুড়ি মাই ওই পণ্ডিতজিকে বলে যে আমার নাতনিকে এরকম একটা আমার মান্তির সাথে ঘটনা ঘটেছে, তারপর থেকে ওনা মাঝে মধ্যে খুব ভয় পায়। এখন অনেকটা ঠিক আছে, কিন্তু মানে আমাদের খুব চিন্তা হয় যে ওর এই যে ভয়, এই যে ও মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠতো, ঘুমের মধ্যেও কেঁপে উঠতো, এই ব্যাপারটা মানে ডাক্তার দেখানো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কেন হলো, কী জন্য হলো, আমরা কিছুই বুঝিনি। তো ঠাকুরমশাই যে পণ্ডিত ছিলেন, তো তিনি মানে মায়ের তখনে একটা জাগরণ মতো হচ্ছিল, নামগান হচ্ছিল আর কি। তো তিনি তখন মায়ের যে সিঁদুর ছিল সেই সিঁদুর থেকে একটা টিপ ওই ওনার রিমঝিমের মেয়ের কপালে পরিয়ে দেয়, একটা ফুল দেয় এবং দিয়ে উনি চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। এবং তারপরে উনি বলেন যে ওর যে ক্ষতি করতে চেয়েছিল, সে মনে প্রাণে চেয়েছিল ওর ক্ষতি করতে, কিন্তু করতে পারেনি। কারণ এই যে মাকে দেখছো মানে বলে শেরোবালি মায়ের দিকে দেখায়, বলছে এই মা কিন্তু আটকে দিয়েছে। এবং বলছে, তখন সবাই জিজ্ঞেস করছে যে কে, আমরা কি এটাকে চিনি, সে কি আমাদের চেনা? তখন ওই পণ্ডিতজি বলে যে সে তোমাদের অত্যন্ত চেনা একজন, এবং এরকম কাজ যে সে করতে পারে সেটা তোমরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তো সবাই জিজ্ঞেস করেছে, মানে রিমঝিম ও শাশুড়ি দুজনেই জিজ্ঞেস করেছে তার নাম কি, আপনি বলুন। তখন ঠাকুরমশাই পণ্ডিতজি আর কি বললেন যে আমি তার নাম বলবো না, কিন্তু তুমি দেখতে পাবে কিছুদিনের মধ্যেই তার জীবনে একটা বিশাল মানে বিশাল একটা মানে ভয়ঙ্কর সময় নেমে আসবে, এবং তাকে আমার কাছে এই মন্দিরেই মায়ের কাছেই তাকে ফিরে আসতে হবে, এবং সে যে পাপ করেছে সেই পাপের সাজা সে তো পাবে, এবং যখন সে কোনোভাবেই কোনো কিছু কুলকিনারা করতে পারবে না, তাকে কিন্তু এই আমার এখানে এই মায়ের দরবারেই ফিরতে হবে, এবং তোমরা বুঝে যাবে যে সে কাজটা কে করেছে। অদ্ভুত রকমভাবে ওরা ওখান থেকে চলে আসে। ঠিক এই 1.5 মাসের মাথায় রেখা বলে ওই মেয়েটির ছেলে কিন্তু খুব বাজে রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, খুব বাজে রকমভাবে। মানে অসুস্থ অসুস্থ শুনছিল, কিন্তু লাস্টে ওর এমন অবস্থা হলো যে ডাক্তারবাবু কিছু ধরতে পারছেন ওর কী হয়েছে, মানে কিছুই হয়নি কিন্তু অনেক কিছু হয়েছে টাইপের, প্রচুর শরীর খারাপ, ডাক্তার বদ্যি করেছে, মানে এমন অবস্থা হয়েছে যে পাড়ার লোকেদের থেকে টাকা ধার করতে হচ্ছে। এবার যখন কোনোভাবেই ছেলে সুস্থ হচ্ছে না,
মানে তখন আর কি ওই মন্দিরে ওরা গেছে, মানে ওই রেখা তার ছেলেকে নিয়ে গেছে। এবং ঘটনাচক্রে সেই দিন কিন্তু এই রিমঝিমও ওর মেয়েকে নিয়ে গেছিল ওই মন্দিরে, কারণ সেদিনও ওখানে একটা জাগরণ ছিল। এবার যখন থেকে আর কি মানে রেখার ছেলের অসুস্থতা রিমঝিম শুনেছে, ওর মনে কিন্তু খারাপই লেগেছে যে মেয়েটার ছেলেটা আবার অসুস্থ হলো, এত ডাক্তার ফাক্তার দেখাচ্ছে, কিন্তু যেহেতু ওই ওকে দেখে হাসেনি, ও মুখ গোমড়া করে মুখের সামনে থেকে চলে গেছিল, তারপর থেকে না রিমঝিম নিজে কথা বলতো না। কিন্তু ওই দিন ওই মায়ের মন্দিরে বসে যখন রিমঝিম মেয়েকে নিয়ে গেছে, বসে আছে, এবং যখন দেখছে যে কাঁদতে কাঁদতে রেখা ঢুকছে এবং ওই ঠাকুরমশাই মানে রেখার দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন যেন মাই মানে ওইখানে যে শেরোবালি মা, যে মা দুর্গা ছিলেন, তিনি মনে হলো মানে রিমঝিমকে বলছে এই সেই মানুষ। এবং তখন রিমঝিমের মাথায় এলো যে ওই পণ্ডিতজি বলেছিল যে যে এই খারাপ কাজ করেছে তার পরিণতি কখনো ভালো হবে না, তাকেও কিন্তু এইরকমই সমান কষ্ট ভোগ করতে হবে এবং তাকে এইখানেই ফিরে আসতে হবে। সে নিজে থেকেই একদিন তার নিয়তি তাকে এখানে একদিন টেনে আনবে। এবং যখন রিমঝিম বুঝতে পারছে যে এই সেই ব্যক্তি যে এই সেদিনকে ওড়না মুখে জড়িয়ে আমার মেয়েকে তার মানে নিয়ে গেছিল, মারধর করছিল, তো তখন না ও মানে পুরো ফ্রিজ হয়ে যায়, মানে ওর মাথা কাজ করছে না। এবার ওইখানে যায় এবং ওই পণ্ডিতজির কাছে যখন রেখা গেছে ছেলেকে নিয়ে, বলছে আমার ছেলেকে সুস্থ করে দিন, এরকম এরকম চিকিৎসা করাচ্ছি, কিছু হচ্ছে না। তখন উনি কি করেছে, ঠাকুরমশাই একটা ঠাকুরের ফুল নিয়ে ওর ছেলের মাথায় ঠেকিয়ে দিয়েছে। তখন অতগুলো লোকের সামনে, মানে ওখানে তো আরো লোকজন ছিল, তাদের সামনে ওই ঠাকুরমশাই বলছে, ওই পণ্ডিতজি বলছেন যে অন্যের সন্তানকে যখন তুই মারধর করার জন্য নিয়ে গেছিলি একটা নির্জন জায়গায়, তখন কিন্তু ওই বাচ্চাটাও খুব কষ্ট পাচ্ছিল। যখন তুই তাকে আরো বড় আঘাত করার জন্য উদ্যত হয়েছিলি, তখন কিন্তু তুই ওর মধ্যে একটা শক্তি দেখতে পেয়েছিলি, যে শক্তির সামনে তুই বেশিক্ষণ দাঁড়াতে পারিসনি, তুই মুখ থুবড়ে পড়ে গেছিলি। এই কথাগুলো না মানে ওই পণ্ডিতজি, উনি কিন্তু কিচ্ছু জানেন না, উনি নিজে থেকেই কিন্তু এতগুলো কথা ওই রেখাকে বলছে। এবং যখন রেখাকে বলছে যে তুই যে অন্যের সন্তানকে ক্ষতি করার জন্য তুই উদ্যত হয়েছিলি, অন্যের সন্তানের ক্ষতি করতে চেয়েছিলি, তখন তুই একটা শক্তির সামনাসামনি হোস এবং তুই শক্তিটা সহ্য করতে পারিস, তুই পড়ে গেছিলি, তখন রিমঝিমের মনে হয় যে ওর মেয়ে কিন্তু বলেছিল যে ওর যখন হাতটা মুড়িয়ে ধরার চেষ্টা করে, তার কিছুক্ষণের মধ্যেই হাতটা সে ছেড়ে দেয় এবং সে নিজেই ঠাস করে মাটিতে পড়ে যায়। তো এটা যখন শুনে তখন ভাবছে যে আরে আমার মেয়ে তো এই কথাটাই বলেছিল, তার মানে কি আমি যেটা ভাবলাম, আমি কয়েক মুহূর্ত আগে ভাবছিলাম যে তাহলে কি সে রেখাই ছিল। এবার না মানে ওর কাছে পুরো জলের মতো সবটা পরিষ্কার হয়ে গেল। তখন ওই মানে রেখা মানে হাউ হাউ করে কাঁদছে, এবং তখন রেখা না মানে আর কিছু বলছে, কারণ নাম কিন্তু বলছে না। ওই পণ্ডিতজিও মানে এত কিছু বলেছে, কিন্তু তুই যে রিমঝিম নামটা বা ওর মেয়ের নাম কারোর নাম নিয়ে কিন্তু বলেনি। তখন তুই কেন করেছিলি এটা, তুই কারণটা বল, এখানে মা আছে, মায়ের সামনে নিজের দোষ স্বীকার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেদিনকে তুই তো একটা শক্তি দিয়ে বাধা পেয়েছিলি, তোকে তো একটা শক্তি বাধা দিয়েছিল সেই বাচ্চাটার ক্ষতি করতে, তুই নিজে সেই শক্তির আভাস পেয়েছিলি। তখন মানে রেখা আর কি মাথাটা নাড়ছে সম্মতিসূচক, এবং কাঁদতে কাঁদতে বলছে যে আমার ছেলেটাকে তো কেউ ভালোবাসে না, পাড়ায় কত মানুষ, কত বাচ্চার জন্মদিন হয়, কত কারোর কত অনুষ্ঠান হয়, আমি কোনোদিনও করতে পারি না অনুষ্ঠান, আমি কোনোদিনও কোনো কিছু ভালো বড় করে করতে পারি না, আমার ছেলেকে কেউ ভালো গিফট দেয় না। তখন বলছে তোর এত হিংসে, তোর এত মানে ঈর্ষাপরায়ণ মন, এত ছোট মন যে তুই সেই তাই বলে তুই একটা বাচ্চার ক্ষতি করতে চাইবি, এটা তো হতে পারে না। তুই যদি এসব না চিন্তা করে নিজে কি করে নিজেকে বাচ্চাকে ভালো করে মানুষ করবি এই চিন্তা যদি করতি, মা স্বয়ং তোকে দুহাত ভরে আশীর্বাদ করতো, কিন্তু সেটা তুই করলি না, তুই ঈর্ষাপরায়ণ হয়ে তো একটা ছোট বাচ্চার ক্ষতি করতে তুই উদ্যত হলি। তখন ও কাঁদছে, বলছে আমার খুব ভুল হয়ে গেছে, আমার ছেলেকে সুস্থ করে দাও, আমি এরকম আর কখনো করবো না। তখন উনি মন্ত্রতন্ত্র পড়ে ওই ওনার ছেলের মাথায় একটা মায়ের সিঁদুরের টিকা পরিয়ে দেয়, বলে যে তোর ছেলেকে যেমন ডাক্তার দেখাচ্ছিস দেখা, ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে তার ওই জাগরণের পরে ওই পণ্ডিতজি রিমঝিমকে ডেকে বলে যে তোমার আর কিচ্ছু কাউকে বলার দরকার নেই,
তুমি মা, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু তুমি আর কাউকে কিছু বলো না। মানে ফ্যামিলিকে বলো, কিন্তু ওকে আর কিছু বলার দরকার নেই। তো তারপরে রিমঝিম সেই কথাটা ওর শ্বশুরবাড়িতে বলে, এবং সবাই তো আর কি খুবই মানে খুব রাগ হয়, এবং ও সবাইকে শান্ত করে বলে যে তোমরা কেউ কিছু করো না, ও ও যা শাস্তি পেয়েছে ও আর কোনোদিনও এই ভুল করবে না। তো তারপর থেকে রেখা মানে ও নিজেই এতটা নিজের কাছে ছোট হয়ে গেছিল যে রেখা না আর কোনোদিনও ওর দিকে, মানে রিমঝিমদের বাড়ির দিকে মানে চোখ তুলে তাকাতো না। এবং তার কিছুদিন পরে রেখা একটা বড় পার্লারে কাজ পায়, এবং তারপরে ওর ছেলেকে নিয়ে আলাদা চলে যায়। এবং তারপর থেকে মানে ওর মেয়েরও, রিমঝিমের মেয়েরও আর কোনো সমস্যা হয়নি, ওর মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে হিংসার বশবর্তী হয়ে নিজের লোভকে সামলাতে না পেরে না অনেক মানুষ আছে যারা কিন্তু মানুষের ক্ষতি করতে, একটা ছোট বাচ্চার ক্ষতি করতেও কিন্তু দুবার ভাবে না। এবং অনেক সময় এরকমও দেখা যায়, যেটা আমরা এখন রিসেন্ট টাইমে বিশেষত কলকাতার মানুষেরা বুঝতে পারছে, যে একটা এত বড় অন্যায় হলো, একটা বড় অন্যায়, সেইটার বিরুদ্ধেও যে সব মানুষ যে প্রতিবাদ করতে পথে নামবে বা প্রতিবাদ করবে, সেটাও কিন্তু অনেক সময় হয় না। এবং এই যে মেয়েরাই মেয়েদের ক্ষতি করে, এই যে কথাটা আমরা অনেককাল আগে থেকেই শুনি, এটা কিন্তু সত্যি সমাজে হয়। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এটা কিন্তু একটা সেরকমই ঘটনা। ওর নিজের একটা ছোট বাচ্চা থাকা সত্ত্বেও অন্যের বাচ্চা কিন্তু ক্ষতি করতে চেয়েছিল। যাই হোক, ভগবান ছিলেন, বাঁচিয়ে নিয়েছিলেন। এবং এভাবেই ভগবান সমস্ত খারাপ জিনিস থেকে আমাদেরকে রক্ষা করুক, এটাই প্রার্থনা করব। আজকের ঘটনা কেমন লাগলো জানাবেন। রিমঝিমকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনারা সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।